সূর্যের জন্মদিনের পার্টিতে কিছু একটা নিশ্চয়ই ঘটবে, সেটা উপলব্ধি করতে পারে দীপা। তাই তো আগে থেকেই অবিনাশকে সমস্ত কিছু জানিয়ে রাখে এবং অবিনাশ সেই মতোই সেনগুপ্ত বাড়িতে সূর্যের জন্মদিনের পার্টিতে আসে। সূর্য অবিনাশকে দেখতে পায় এবং অবিনাশকে জিজ্ঞাসা করে, আপনি এসেছেন, দীপা আসেনি? অবিনাশ বলে যে দীপা তো আসতেই চায়, কিন্তু দীপাকে এ বাড়িতে আসতে দেওয়া হবে না, কারণ আপনার বাবা দীপাকে এ বাড়িতে আসতে বারণ করেছে এবং আপনার সামনে ওর মুখটা দেখাতে বারণ করেছে। তাই তো দীপা এ বাড়িতে আসেনি। সূর্য প্রবীর বাবুর কাছে যায় এবং বলে, বাবা তুমি দীপাকে এ বাড়িতে আসতে বারণ করেছো কেন বাবা, কেন? তখন প্রবীর সেনগুপ্ত বলতেই যাবে আমার ভুল হয়েছে, ঠিক তখনই শোনা বলে, ঠিকই তো করেছে দাদুভাই, যেটা করেছে ঠিক করেছে। ওই দীপা সেনগুপ্তকে এ বাড়িতে আসতে দেওয়া হবে না। এ বাড়িতে না আসলে ও ভালো, আমরা ভালো থাকি, এ বাড়িতে কোনো ঝামেলা হয় না, কিন্তু ও যখনই এ বাড়িতে আসে তখনই কিছু না কিছু একটা সমস্যা হয়। তখন প্রবীর সেনগুপ্ত বলে, থামো দিদিভাই থামো, আমরা সবসময় দীপাকেই দোষ দিই, কিন্তু কোনো না কোনোভাবে তো আমরাও দায়ী। সোনা তার বাবাকে আবারও বলে, আবার দীপা দীপা করছো? তখন রূপা সোনাকে বোঝায়, সোনা তুমি কেন এরকম করছো? বাবার যদি কোনো কিছু মনে পড়ে সেটা তো ভালো লক্ষণ, তুমি কেন বাবাকে বারণ করছো? ওদিকে প্রবীর সেনগুপ্ত বলে, আমি ভুল করেছি, দীপাকে বাড়িতে আসতে বারণ করে আমি ভুল করেছি সূর্য, আমি সমস্ত দিব্যি তুলে নিচ্ছি। তখন দীপা এই কথা শুনতে পেয়ে নিজের মাথার থেকে ঘোমটা সরিয়ে দেয় এবং সূর্য বলে, দীপা তুমি এখানে? তখন দীপা বলে, হ্যাঁ আমি এখানে। আর প্রবীর সেনগুপ্তকে বলে, বাবা আমি কিন্তু আপনার দেওয়া কথাটা রেখেছি, আমি কিন্তু আমার এই মুখটা আপনার ছেলেকে দেখায়নি। সোনা বলে, তুমি এতদিন ছদ্মবেশে এ বাড়িতে ছিলে, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না এ বাড়িতে এইভাবে থাকতে? তখন দীপা বলে, না আমার লজ্জা করে না, কারণ আমি চাই আমি আমার স্বামী সন্তান সবাইকে ভালো রাখি, ভালো থাকুক, সেটাই আমি দেখতে চাই, তাই তো এই বাড়িতে আমি ছদ্মবেশে রয়েছি। ওদিকে উর্মি মনে মনে ভাবতে থাকি, এটা যদি দিদি হয় তাহলে তো আমি ওর সাথে অনেক কিছু শেয়ার করেছি যেটা সূর্যের ক্ষতি করে। সূর্যর ওষুধটা আমি ওকে দিয়ে আনিয়েছি, তার মানে দীপালি সেজেই এ বাড়িতে ছিল আর আমার সমস্ত পরিকল্পনা বুঝতে চেয়েছি। উর্মি মনে মনে বলতে থাকে, না আমি এটা কি করলাম, আমি তো দিদিকে সবটাই বলে দিয়েছি, সমস্ত কথা খুলে বলেছি, তার মানে দিদি সব জেনে গিয়েছে, আর তার মানে দাদা সুস্থ হয়ে উঠছে, দিদি তার মানে ওষুধগুলো পাল্টে দিয়েছে, দিদি যে ওষুধগুলো এনে দিয়েছে সেই ওষুধগুলো খেয়ে দাদাই সুস্থ হয়ে উঠছে। অনুজা বলে, দীপা তুমি এতদিন ধরে এই বাড়িতে কাজের মেয়ে সেজেছিলে, তোমার একটুও লজ্জা হয় না? তখন প্রবীর সেনগুপ্ত বলে, থামো অনুজা থামো, ওকে আর এভাবে অপমান করো না। একজন মাই পারে তার সন্তানদেরকে, স্বামীকে, তার পরিবারকে এইভাবে আগলে রাখতে। আমি তো ওকে অপমান করে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু ওর কথা রেখে ওই বাড়িতে থেকেছে। অবিনাশ সূর্যকে বলে, সূর্য আপনি এতদিন দীপাকে খুঁজেছেন, কিন্তু দীপা আপনার খুব কাছেই ছিল, কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি। যাক এতদিন পরে আপনারা সবাই একসাথে, সেটা দেখে অনেক শান্তি। যা কিছুই হোক না কেন শোনো, তবুও তার মায়ের উপরে রেগে, তবুও তার মাকে সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায় বাড়ি থেকে। ওদিকে সূর্য কিন্তু সোনার উপরে ভীষণ রেগে যায়, সোনাকে বলে, সোনা তুই কিন্তু যেটা করছিস একদম ঠিক করছিস না, আমি এখানে রয়েছি, তুই তারপরেও দীপাকে এই বাড়িতে তাড়িয়ে দিচ্ছিস, তোর এত বড় সাহস। তখন দীপা বলে, সোনা মা আমি ঠিক চলে যেতে পারি, চলে যাব, তুই আমাকে এভাবে বের করে দিস না, আমি এখানে এসেছি একটা কাজে, সেই কাজটা আমাকে সম্পূর্ণ করতে দে। এই বলে দীপা সোনার হাতটা ছাড়িয়ে নিজে ঘরের মধ্যে যায় এবং রুডির সে গেস্ট রুমের মধ্যে থেকে, ফ্লাওয়ার বাস্টের মধ্যে থেকে একটা স্পাই ক্যামেরা নিয়ে এসে সবার সামনে দেখায় আর বলে, এই ক্যামেরার মধ্যেই সমস্ত তথ্য আছে, যেটা দেখলে আপনারা সবাই চমকে যাবেন। এই বলেই দীপা কিন্তু সেখানে থাকা টিভির সাথে সেই ক্যামেরার কানেকশন করে সেই ভিডিও ফুটেজটা সবাইকে দেখায়। ভিডিও ফুটেজে স্পষ্ট রুডির মুখটা দেখা যাচ্ছে। সোনা সেটা দেখে আর বলে, তার মানে সেদিনকে আমার রুমে ওই রুডি ছদ্মবেশী ডরথি সেজেই এসেছিল, আর ওর যে স্পর্শটা আমার একদম ভালো লাগেনি, ওই স্পর্শটা অনেকটা রুডির মতো লেগেছিল, আমি সেটা অনুভব করতে পেরেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ওই ডরথি রুডি। সোনা সেটা দেখে ডরথির কাছে যায় এবং রুডির ওই ছদ্মবেশী মুখোশটা টেনে খুলে ফেলে আর বলে, শয়তান এবার আমি তোকে নিজের হাতে শাস্তি দেবো। এই বলে ঠাস ঠাস করে রুডির গালে চড়মাতে থাকে। সূর্য রুডিকে দেখে ভীষণ রেগে যায়। সূর্য যখন রুডির কাছে যায় এবং রুডিকে সে বেধড়ক মারতে থাকে, এক পর্যায়ে দেখা যায় রুডি নিজের পকেট থেকে বন্দুক বের করে এবং সোনাকে জড়িয়ে ধরে সোনার মাথায় বন্দুকটা ঠেকায় আর বলে, আমার কাছে কেউ যদি আসার চেষ্টা করো তাহলে আমি কিন্তু সোনাকে এখানেই শেষ করে ফেলবো। ওদিকে অবিনাশ বলতে থাকে, তুমি
তুমি বন্দুকটা নিচে নামা বলছি, কারণ পুরো সেনগুপ্ত বাড়িটা পুলিশ ঘিরে রেখেছে, তুমি এখান থেকে পালাতে পারবে না। ওদিকে দেখা যায় সোনাকে বন্দুক ঠেকিয়ে সোনাকে সেই সেনগুপ্ত বাড়ি থেকে বের করার চেষ্টা করে এবং এক পর্যায়ে দেখা যায় কুন্তলার গাড়ি সেনগুপ্ত বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। কুন্তলার গাড়িতে সোনাকে নিয়ে রুডি উঠে পড়ে এবং রুডি সেখান থেকে সোনাকে নিয়ে পালিয়ে যায়। দীপা সবার সামনে বলতে থাকে, এবার কি হবে? যখনই আমাদের পরিবারটা একটু সুখের মুখ দেখতে যায় তখনই কোনো না কোনো বিপদ আসে, এবার কি হবে? সোনামাকে কিভাবে বাঁচাবো আমরা? এই বলে দেখা যায় দীপা, সূর্য সবাই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে অবিনাশ তার পুলিশ ফোর্স নিয়ে রুডির পিছু করে। এক পর্যায়ে দেখা যায় রুডি সোনাকে নিয়ে একটা গোডাউনের মধ্যে ঢুকে যায় এবং সোনাকে মুখ হাত পা বেঁধে সেখানে আটকে রাখে। সোনাকে বলতে থাকে, সোনা বেবি, এতদিন তুমি বিধবা সেজে ছিলে। এই বলে সোনাকে জোর করে সিঁদুর পরিয়ে দেয় এবং সোনাকে আবার সধবার মতো সাজায়। সোনা বলে, যেটা করছো তুমি ঠিক করছো না। সোনা বলে, আমি এই সাদা রঙটা তো অবশ্যই ছেড়ে দেবো, কিন্তু সেটা তোকে মেরে তোর রক্তে আমি নিজের জীবনটাকে রঙিন করে তুলবো। সোনা এটাও বলে, শয়তান, তুই এতগুলো বছর ধরে আমার জীবনটাকে নরক করে রেখেছিস, আমার জীবনের সমস্ত খুশি আনন্দ সব কিছু নষ্ট করে দিয়েছিস, তুই আর তোর মা, তোদেরকে আমি ছাড়বো না। ওদিকে দীপা সূর্য ভাবতে থাকে সোনাকে কীভাবে খুঁজে বের করবো। সোনা বুদ্ধি খাটিয়ে নিজের হাতে চুড়িগুলো ফেলতে ফেলতে যায়। ওদিকে দীপা, অবিনাশ, সূর্য সবাই যখন খুঁজতে খুঁজতে 3 রাস্তা মরে যায় তখন সোনাকে আর খুঁজে পাওয়া যায় না। তখন দীপার চোখ পড়ে চুড়ির উপরে এবং চুড়িটা দেখে বুঝতে পারে এটা সোনার চুড়ি। তার মানে সোনা মা আমাদেরকে ইঙ্গিত করে গেছে এবং এই চুড়ির ফেলার রাস্তাটাই দীপা তাদের গাড়ি নিয়ে যায়। তো বন্ধুরা, দীপা কি পারবে রুডির হাত থেকে সোনাকে বাঁচাতে? সেটাই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।